ইউনূস স্যার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকটা নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে। এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে, কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছেন। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি গুরুত্ব আরোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা, বাহিরে এক কথা, এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন, মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে? দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ। আমরা যখন ঐক্যমতের কমিশন গুলা মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল, এবং সেখানে ফরেন একাডেমিতে যে মিটিং গুলা হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে তারা খোলামেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান, আমরা আপনাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়। কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস মিটিং করে থাকে, তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশের অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাইরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়া দেখি সেই কথাগুলো আমরা পাই না। বরঞ্চ বলা হয়ে থাকে, উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো, এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায়। জনাব পাটোয়ারি, আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে? ধরেন আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাপ্রধান মানতে চান নাই ডক্টর ইউনূসকে। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তি রাজনীতি করে, জামাতের সাথে এই করেছে সে করেছে, মানে এগুলো তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারি, এবং খুব নিষ্ঠুরভাবে বলেছেন। জি, এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি, রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। 5 আগস্টের পরে কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে সরকার ছিল না। সরকার যখন গঠন হলো, এই সরকারকে আমরা 4 থেকে 5 মাস অথবা 1 বছর অথবা 2 বছর ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি, ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না। কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসে এই কাজটি করা উচিত। যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্যরা বলেন, ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে, সেখানে গিয়ে বলতে পারে। যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে। এমনি ভাবে আসিফের ক্ষেত্রেও সেই একই বিষয়, ওনারা উপদেষ্টা পরিষদে আছে, ক্যাবিনেট মিটিং হয়, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে। কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি, রাষ্ট্রের যে মিটিং গুলো হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে, তারাই সেটা পাবলিশ করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে, আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে, আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না। কিন্তু বাংলাদেশে গত 53 বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের এই বর্তমানে একটি সুযোগ এসেছে সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না। জনাব পাটোয়ারি, আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় থাকি, মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না। হাইবার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করবো বলেছিলাম, যে সেই গুচ্ছ প্রশ্নগুলি একটু করে নেই আপনাকে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন। ভুল বেশি নাকি ঠিক বেশি, মানে আপনার কিরকম মনে হয়, মানে দেশ পরিচালনা? এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএনকে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিলেন ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, তারপর এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা, পুলিশের এখনো ট্রাস্ট আসে না। ইউনূস স্যার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে, তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই।
আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই, যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি, আপনার সেই ময়মনসিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। ময়মনসিং এর যে ট্রাফিক ব্যবস্থা, ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেকটা বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে, আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি, কিন্তু আমাদের সিস্টেমেটিক। আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে? সেখানে যদি কমিশন গুলো থাকতো, আমরা তখন তাদেরকে আস্ক করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না, বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না। আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনা দিয়ে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না। কোনো ব্যক্তির জন্য কোনো পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আমরা কোনো প্রক্রিয়াতে যেতে চাই না। পাঠক, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না, পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না, সেই জন্য আমরা পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন? সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে। আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি। সেটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতায় এলে কি ইউনূস সাহেবের চেয়ে, ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে, তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? না, ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয়, প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে, সেটা অনুযায়ী দেশ চলে না, এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতায় আসবে, বিএনপি কি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে, সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে, এবং সেইখানে তারা কিন্তু সেটা ভালো কথাই বলছেন। আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, দেশে যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যে আসুক, আমরা করি বাংলাদেশ। আমি দুইটা প্রশ্ন আপনাদের পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন যে মানে আপনারা যদি এমন একটা সিস্টেম দিয়ে রাখেন, এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন থাকবে, কিন্তু এখন আপনার পেন্ডিং প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোনো নেতৃবৃন্দ মনে করতেছেন যে ডক্টর ইউনূসকেই আসলে 5 বছর থাকতে দেওয়া উচিত, দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। কেউ আবার বলতেছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন। এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে, তাই না? মানে না, প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেক, এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই, 1 নম্বর। 2 নম্বর জায়গাটা হলো, তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম, তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনূস স্যারকে রিকোয়েস্ট না করে নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারতো। প্রথমত এটা। দ্বিতীয়ত হলো যে জিনিসটা, আপনারা ইউনূস সাহেবকে চাইছেন, রাজি করাইছেন, আমরা এবং আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলমকে এই কথা বলছেন না? সেটাতে আমি আসছি। সার্জিস আলম বলেছেন যে ইউনূস স্যার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনূসের মতন মানুষকে 5 বছর রাখলে ভালো হতো, কিন্তু উনি বলেন না যে ইউনূস স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক, বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসেবে ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনূস স্যারকে নিয়ে আসবো, এটা উনি বলেন নাই। তো পিপলস উইলটা এটা শুধু সার্জিস কেন, আমরা যখন রিকশাওয়ালার সাথে কথা বলি, শ্রমিকের সাথে কথা বলি, যার সাথে কথা বলি না গল, যে ইউনূস খুব ভালো চালাচ্ছে, কারণ আপনি বিলিভ ইউর নট, এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে, এটা গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি। এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানের রিলিফ ছিল, সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনূস স্যার সেই ঈদগাহে গিয়েছিল, জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন। যদি 5 বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হইতো, তাই তো? না, এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে, কিন্তু আমরা যখন তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস থাকে না। সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না, সামষ্টিক আকাঙ্ক্ষাটা হলো জনগণ যে জিনিসটা চাবে, ডক্টর ইউনূসকে যদি চায় যে উনি আরো থাকুক। তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত, তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত 15 বছরের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যাক। যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছে, এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে। এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, কোনো ব্যবস্থায় যাদেরকে হলো 10-15 বছর বা 1 বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায়, সেটার আমরা বিরোধী। আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন, মাহাদি ভাই প্রধানমন্ত্রী হোক, যে কেউ প্রধানমন্ত্রী হোক, নো প্রবলেম। কিন্তু আপনাদের আশা হচ্ছে ডক্টর ইউনূসের মতো কেউ হোক, ডক্টর ইউনূসের মতন কেউ হোক, বা যে কোনো মানুষ এসে, যে আমাদের এখানে সেই রংপুর হোক, ময়মনসিংহ হোক, যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই। কারণ আমরা মনে করি আমাদের তারুণ্যের কথা বলবেন, আর নট দ্যাট তারুণ্য, নট দ্যাট আমি এটা একটু শেষ করি। নট দ্যাট তারুণ্য, আমরা বলেছি যে কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসেন, সেই সুযোগটা
সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে, আপনি সেটার উত্তরাধিকারী সূত্রে পাবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, এরকমই বলে মানুষ করে নেয়। কিন্তু এই জন্য মাহাদি ভাই যে কথাটা বলেছিল যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম অথবা আগেও যারা বলতো, সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না, শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটরিক আকারে বলে থাকে, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা কোনো একবারও এলে বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হেয়ারের মধ্যে একজন আছে তাকে দুর্নীতির যায় যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো, কিন্তু বাংলাদেশে গত 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতির কোনো এই পর্যন্ত বিচার হয় না, এবং গত 53 বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত কি হয়েছে সেটা আমরা শুনবো। আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি। প্রথম যেটি আমার একটু জানতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান, এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন। আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি, আসবো আমি আপনার কাছে। আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে, সেটির ব্যাপারে আমি প্রশ্ন করে আবার আসবো। আপনি ভেবে সুন্দর করে চমৎকার করে বরাবর মতো আমার ভাবনা আছে, ইনশাআল্লাহ আসলে বলবো। ঠিক আছে, আমি একটু ডক্টর মাহাদি আমিনের কাছে আসি। ডক্টর মাহাদি আমিন, আমরা 70 অনুচ্ছেদের ব্যাপারে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু বিষয় তুলে ধরেছে, সেই ব্যাপারটাও আপনি জানতে চাই যে আপনারা আসলে সংস্কারের মধ্যে যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে মনে হয় সেগুলির ব্যাপারে আপনার একটু দূরবর্তী কিনা। পাশাপাশি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায়? যেমন ধরেন আমি যদি বলি, যেসব সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল, তাদের কথাও আসলে বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে শত্রু জ্ঞান করতেছে। এটা এরকমটা হওয়ার কারণ কি? এই দুইটাই যদি একটু বলতেন, যে 70 অনুচ্ছেদ সংস্কার এবং বিএনপির মধ্যে কিছু অসহিষ্ণুতা দেখা দিচ্ছে কিনা। যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে, আপনারাও যেহেতু বুঝতে পারছেন, সেজন্য আমাদেরকে চোখ রাগেনের উপরেই রাখছেন কিনা। না, একদমই না। 70 অনুচ্ছেদের কথা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে বিএনপি বলেছিল, এবং আমরা সেই ভিশন 2030 থেকে কিন্তু এগুলো নিয়ে কাজ করছি। সেখানে বলা হয়েছিল যে 70 অনুচ্ছেদের সংশোধনের কথা বিবেচনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে সংসদে একজন সংসদ সদস্য ওনার দলের বাইরে গিয়েও ব্যক্তিগত মতামত দিতে পারবেন, ভোট দিতে পারবেন, শুধুমাত্র সরকারের জন্য বা দেশের জন্য খুব সেন্সিটিভ দুই একটা বিষয় ছাড়া, যেমন আস্থা বিল, অর্থ বিল কিংবা দেশের নিরাপত্তার সাথে জড়িত কোনো বিষয় যদি থাকে। তো এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে কোনো সংসদ সদস্য ওনাদের দলীয় আদর্শের বাইরে গিয়েও ওনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউজ দিতে পারেন, যেটা ওনাদের কনস্টিটিউয়েন্সি বা ভোটারদেরকে রিপ্রেজেন্ট করে। এটাও কিন্তু আমাদের